কমরেড সুমিতদের নাম প্রস্তাব করছি। আমি এই প্রস্তাব সমর্থন করছি। কমরেড এবং বন্ধুগণ, আজকের এই স্মরণ সভায় আমাদের সকলের প্রিয় নেতা, এতদ অঞ্চল তথা নদিয়া জেলার বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, জনপ্রিয় নেতা কমরেড কমলেন্দু সান্যালের স্মরণে আমরা যে স্মরণ সভা অনুষ্ঠিত করছি, আপনারা দেখেছেন। সেই স্মরণ সভায় উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর অন্যতম সদস্য এবং পশ্চিমবঙ্গ বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান কমরেড বিমান বসু। উপস্থিত আছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃদুল দে সহ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতৃবৃন্দ। উপস্থিত আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নদিয়া জেলা সভাপতি অসীম সাহা, তাকে আমরা আমন্ত্রণ করেছিলাম। উপস্থিত আছেন নদিয়া জেলা বামফ্রন্টের নেতৃবৃন্দ, শঙ্কর সরকার সহ অন্যান্য দলের প্রতিনিধিরা। এবং আজকের এই স্মরণ সভায় কমলেন্দু সান্যালের গুণমুগ্ধ, তাদের সহকর্মী, তার অনুজ, অগ্রজ এবং পরিবারের পক্ষ থেকে সকলেই এখানে উপস্থিত আছেন। আমি স্মরণ সভার শুরুতে প্রয়াত কমরেড কমলেন্দু সান্যাল স্মরণে একটি শোক প্রস্তাব উত্থাপন করছি। কমরেড কমলেন্দু সান্যাল, জন্ম 17 ডিসেম্বর 1939, মৃত্যু 27 ডিসেম্বর 2020। 81 বছরের জীবন। জন্ম মেহেরপুর মহকুমার গারাডোব গ্রামে। মেহেরপুর তখন পরাধীন ভারতের অবিভক্ত বাংলার নদিয়া জেলার অন্তর্গত একটি মহকুমা। 30-এর দশকে নদিয়া জেলায় আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে। কমিউনিস্টদের নেতৃত্বে অবিভক্ত নদিয়ার কুষ্টিয়া, মেহেরপুর, রাধাকান্তপুর, তেহট্ট, বালিউড়া প্রভৃতি এলাকায় গড়ে ওঠে কৃষক আন্দোলন। 1939 সালে কুষ্টিয়া মিলে শ্রমিক ধর্মঘট হয়। মহিলি মিলে গড়ে ওঠে শ্রমিক সংগঠন। 1943 সালে বাংলায় দুর্ভিক্ষ, খাদ্য সংকট, মহামারী। মানুষের পাশে দাঁড়ায় কমিউনিস্টরা। এবছরই মেহেরপুরে অনুষ্ঠিত হয় নদিয়া জেলার 3য় কৃষক সম্মেলন। 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কমিউনিস্টরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালানোর সাথে সাথে স্বাধীনতা আন্দোলনকে তীব্র করে তোলেন। ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই সময়ের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন কমলেন্দু সান্যাল। মেহেরপুর থেকে চলে আসেন তেহট্টে। দেশ বিভাগের যন্ত্রণা নিয়ে বিপর্যস্ত পরিবারে বেঁচে থাকার সংগ্রাম চালাতে হয়। বাবা মন্মথ সান্যাল জনপ্রিয় চিকিৎসক, বর্ণময় জীবন। মা সুরেশ কুমারী প্রথাগত শিক্ষার বাইরেও নিজেকে আলোকিত করার অবিরাম প্রয়াসে ব্রতী ছিলেন। মায়ের লেখা হীরেমতির বাক্স কমলেন্দু সান্যালের কবিতা ও ছড়া লেখার অনুপ্রেরণা। প্রাথমিক শিক্ষা লাভের জন্য যেতে হয় মুর্শিদাবাদের আমতলা। মাধ্যমিক স্তরে শিক্ষা নেন তৎকালীন খাসপুর, বর্তমানে তেহট্ট উচ্চ বিদ্যালয়। তারপর জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজ থেকে বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক। 1961 সালে তেহট্ট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। একজন জনদরদী, জনপ্রিয় শিক্ষক হিসেবে দলমত নির্বিশেষে মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত হন। সুস্থ সংস্কৃতির চর্চার পারিবারিক আবহে গড়ে ওঠার সাথে সাথে দরিদ্র, কৃষক, মৎস্যজীবী, শ্রমিক আন্দোলন ও কমিউনিস্ট আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। মেজদা জগদীন্দ্র সান্যাল 1953 সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন। পরিমল বাগচি, শাহাবুদ্দিন মণ্ডল, সমর সান্যাল প্রমুখ কমিউনিস্ট নেতাদের নেতৃত্বে 1954 সালে গড়ে ওঠে মৎস্যজীবীদের আন্দোলন।
তেহট্ট, বালিউড়া, তারিণীপুর, নাকনা, জিতপুর, ঈশ্বরচন্দ্রপুর, নাতিপোতা, বেতাই, চাঁদের ঘাট প্রভৃতি গ্রামে গড়ে ওঠে কৃষক সংগঠন। মৎস্যজীবী ও কৃষক শ্রমিকদের আন্দোলন এবং কমিউনিস্ট নেতা পরিমল বাগচি, শাহাবুদ্দিন মণ্ডল, সমর সান্যাল, মধুবন্দ মহাতো, ইন্দু ভৌমিক, অমৃতেন্দ্র মুখার্জি প্রমুখ প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতাদের জীবন ও সংগ্রাম তার ওপর গভীর প্রভাব ফেলে। তিনি ধাপে ধাপে ছাত্র, যুব, মৎস্যজীবী, কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংস্কৃতিক নানা আন্দোলনে ও সংগঠনে নিজেকে সামিল করেন। 1964 সালে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সম্পদবাদ লাভ করেন। তারপর পর্যায়ক্রমে লোকাল কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটির সদস্য, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হিসাবে গণ আন্দোলনের দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি তেহট্ট দক্ষিণ এরিয়া কমিটির সদস্য ছিলেন। 1974 সালে আদা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় গণতান্ত্রিক যুব ফেডারেশন নদিয়া জেলা কমিটির সভাপতি ও রাজ্য কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দুর্গত শরণার্থীদের পাশে দাঁড়িয়েছেন সমস্ত শক্তি দিয়ে। 60-এর দশকে খাস জমি উদ্ধার ও ভূমিহীনদের তা বন্টনের কাজে ঝাঁপিয়ে পড়েন। বিভিন্ন গণসংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি 1978 সাল থেকে 1983 সাল পর্যন্ত তেহট্ট 1 পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব, 1991 থেকে 2000 পর্যন্ত 15 বছরে, তার মধ্যে 5 বছরে বামফ্রন্ট সরকারের মন্ত্রিত্ব সহ 3 বারের জন্য বিধায়কের দায়িত্ব পালন করেন। এলাকার উন্নয়নে, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি বিশেষ ভূমিকা পালন করেন। গরিব মানুষের দুঃখে তিনি কাতর হয়ে পড়তেন। তাদের সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর। একজন সত্যিকারের কমিউনিস্ট হিসাবে সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবায় সংসদীয় দায়িত্ব পালন করেন। সংসদ সর্বস্বতার ব্যাধি তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। সংসদ ও সংসদ বহির্ভূত সংগ্রামে একজন কমিউনিস্টকে কিভাবে দায়িত্ব পালন করতে হয় তিনি তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। কমিউনিস্টরা উন্নত মূল্যবোধ ও নৈতিকতার অধিকারী সমগ্র জীবন দিয়ে কমলেন্দু সান্যাল তা তুলে ধরেছেন। সরকারি যে সুযোগ সুবিধাগুলো স্বাভাবিকভাবেই তার প্রাপ্য ছিল সেগুলো অনায়াসে ত্যাগ করেছেন। বিধায়ক ও মন্ত্রী হিসাবে তার প্রাপ্য চিকিৎসার খরচও কখনো গ্রহণ করেননি। সরকারি ভাতা হিসেবে যা তিনি পেতেন সেগুলো পার্টিকে যথাযথভাবে শুধু দিয়েই গেছেন তাই নয়, শিক্ষক কিংবা অবসরপ্রাপ্ত শিক্ষক হিসেবে তার যা রোজগার ছিল তা প্রতি মাসে দুস্থ ছাত্র, অভাবী মানুষের মধ্যে অকাতরে বিলিয়ে গেছেন। মাসের শেষে এমনও হয়েছে নিজের প্রয়োজন মেটানোর জন্য পরিজনের দ্বারস্থ হতে হয়েছে। নিজের সঞ্চয় বলে কিছুই তার ছিল না, বরং বইয়ের দোকানে 2320 টাকা ঋণও তার গর্বিত পরিবারকে শোধ করতে হয়। শ্রেণী ও গণ আন্দোলনে অত্যন্ত দৃঢ় ও কঠিন ভূমিকা পালনের সাথে সাথে স্বল্পভাগ মিষ্টভাষী মানুষটি তার মধুর ব্যবহারে আঙ্গিনার বাইরের মানুষকে স্পর্শ করে গেছেন অনায়াসে। তার সহজ সরল সাদাসিধে জীবনযাপন আকৃষ্ট করেছে মানুষকে। শিশুদের ভালোবাসতেন গভীরভাবে। বহু শিশু পরিণত বয়সেও তাকে বন্ধু বলেই ডাকতেন। কারো বন্ধু কাকু, কারো বন্ধু জেঠু, কারো বন্ধু মামা বলেই তিনি পরিচিত ছিলেন। শ্রেণী আন্দোলন ও গণ আন্দোলনের সামনের সারিতে থাকা মানুষটি বিচিত্র কর্মকাণ্ডে নিজেকে সামিল করেছে। শিশু সংঘ ও কিশোর সংঘ পরিচালনা, মধুসূদন মেলা সহ নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড সংগঠিত করার মাধ্যমে এলাকার সাংস্কৃতিক মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। সাহিত্যের প্রতি তার অনুরাগের ছোঁয়া মানুষ পেয়েছেন তার লেখা, কবিতা, ছড়া, বিভিন্ন লেখালেখিতে। তার লেখাগুলির মধ্যে বিধানসভার ছড়া, শব্দে ছড়ায় নজরুল, অরণ্য গাথা, শিল্প তারুয়া প্রতি বিপ্লব, পিন্টুর কাণ্ড কারখানা প্রভৃতি পুস্তিকা বিশেষ উল্লেখযোগ্য। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে বহু নিবন্ধ। তিনি নিয়মিত পড়াশোনা করতেন। মার্ক্সীয় সাহিত্যে ছিল গভীর অনুশীলন। তাছাড়া বিভিন্ন ধরনের বিষয়ে তার পড়াশোনা ছিল। মার্ক্সীয় দর্শন সহ সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ক্লাস নিতেন। মার্ক্সীয় মতাদর্শ প্রচারে ও রাজনৈতিক শিক্ষায় তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আজকের দুনিয়ায় স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতার ও ভোগ সর্বস্বতার বিপন্ন সময়ে কমলেন্দু সান্যালের জীবন ও সংগ্রাম উন্নত বিশ্ব গড়ার সংগ্রামে দৃষ্টান্তমূলক। উন্নত মানবিক গুণাবলীর অধিকারী মানুষটি ছিলেন কমিউনিস্ট আন্দোলন ও মতাদর্শের জীবন্ত বিজ্ঞাপন।
তার মৃত্যুতে এক গভীর শূন্যতা তৈরি হলো। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নদিয়া জেলা কমিটি তার প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর সাথে সাথে তার জীবন ও সংগ্রামের মূল্যবান শিক্ষাকে তুলে ধরে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করছে। কমরেড কমলেন্দু সান্যাল লাল সেলাম, কমরেড কমলেন্দু সান্যাল অমর রায়। এই শোক প্রস্তাব আপনাদের কাছে উত্থাপন করলাম। আমি এখন উপস্থিত সকলকে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ সময়ের জন্য নীরবতা পালনের মধ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে অনুরোধ করছি। বসুন কমরেড। এখন বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কমরেড মৃদুল দেব। কংগ্রেস সভাপতি এবং আমাদের পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কংগ্রেস নদিয়া জেলায় স্বাধীনতা সংগ্রাম থেকে কমিউনিস্ট আন্দোলনে একটা গৌরবজনক অধ্যায় রয়েছে। এই গৌরবজনক অধ্যায় অনেক জেলাতেই আছে, রাজ্যেও আছে, তার মধ্যে অন্যতম স্থান নদিয়া। এখান থেকে বড় হয়ে ওঠা এবং তার কমিউনিস্ট আদর্শ, নীতি নৈতিকতা সব কিছু মিলিয়ে একটা পরিচ্ছন্ন সুষ্ঠু ভবিষ্যতের দিশা দিয়ে একটা আখ্যান তখন তৈরি হয়েছিল। এসেছেন এই যোগসূত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূত্র ছেদ পড়ে গেল কমরেড কমলেন্দু সান্যালের মৃত্যুতে, এবং সেই আদর্শ, সেই আচার ব্যবহার, পোশাক, যেটা দেখে মানুষ আকৃষ্ট হয়ে আসছেন, আজকে সেটাই পাথেও আগামী ভবিষ্যৎ তৈরি করার জন্য। এই সময়ে এবং আগেও এই আদর্শের জন্য বহু কর্মী প্রাণ দিয়েছেন, অনেকে জেল খেটেছেন। স্বাধীনতা সংগ্রামে আন্দামানও ছিলেন সেলুলার জেলে, এখনো প্রাণ দিয়ে যাচ্ছেন একটা আদর্শকে কেন্দ্র করে। নতুন প্রজন্মের মধ্যেও অনেকে আত্মত্যাগে এগিয়ে আসতে চাইছেন সংকটের সময়ে, এবং এই ধারা কমরেড কমলেন্দু সান্যাল তার জীবদ্দশায় বিনা খাদে অক্ষরে অক্ষরে পালন করে দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছে। এ ধরনের আদর্শ স্থানীয় কমিউনিস্ট নেতা রাজনৈতিক প্রাঙ্গণে
খুবই মূল্যবান। যখনই আমাদের মধ্যে কিছু তর্ক বিতর্ক, সমস্যা, রাজনৈতিক ক্ষেত্রে কিছু সংকীর্ণতা, স্বার্থপরতা দেখা যায়, তখন আমাদের ফিরে তাকাতে হয় সেই গৌরবজনক অতীতের দিকে, যার মধ্যে কমরেড কমলেন্দু সান্যাল ছিলেন অন্যতম। এবং সেই থেকে অসংখ্য ঘটনার প্রবাহ আমাদের উপর দিয়ে গেছে, বহু দুর্যোগ সইতে হয়েছে। এই দুর্যোগের মধ্যেও একটি মুহূর্তের জন্য সে টলেনি। সে সমান সাহসী, সমান ঐতিহ্য, তার সমান আন্তরিকতা নিয়ে লড়াই করে গেছেন শেষ পর্যন্ত। পার্টি তাকে নির্বাচিত করেছিলেন বিধায়ক হিসাবে। এক সময় যখন তাকে বলতে হলো এবার, তিনি বলেছিলেন এবার কাকে নতুন দিন। আমরাও বললাম এক কথা কোনো বিরক্তি নেই, এটাই ভালো। এরকম ব্যক্তিত্ব দৃঢ়। মন্ত্রিত্ব থাকার সময়ও তিনি মন্ত্রী না, কোনো পার্থক্য নেই জীবনে চলায় ফেরায় সব কিছুর মধ্যে। ফলে একটা পার্থক্য যে শত যোজন দূরে তৈরি হয়ে গেছে, সে পার্থক্যে আমরা আমাদের ভূমিকা পালনের উপযোগী করে তোলার জন্য কাজে লাগানোর চেষ্টা করছি। তার মধ্যে এরকম ব্যক্তিত্ব হারিয়ে যাচ্ছে। ভারতের রাজনীতির যে গতি প্রকৃতি এখন, সেই গতি প্রকৃতিতে আমাদের আছে কমলেন্দু সান্যাল, আর আমাদের বিরুদ্ধে পক্ষে আছে কেটি সিং, হরিয়ানার ব্যবসায়ী, বড় চিটফান্ডের মালিক, ঝাড়খণ্ড থেকে ছাড়িয়ে নিয়ে এসে এখানে নিয়ে এসে চিটফান্ড করেছে, লক্ষ লক্ষ মানুষ প্রতারিত হয়েছে। এরাই তৃণমূলের আদর্শ নেতা। এরাই তুলনা হয় কোনো কিছুতে? এই কেটি সিংরা একটা দলে, আর এরকম যারা আছে বিজেপি তো তাই আছে, অর্জুন সিং ওপর থেকে নিচ পর্যন্ত। ফলে পৃথক একটা রাজনৈতিক আদর্শ তৈরি হচ্ছে ভারতবর্ষ জুড়ে, যেখানে আরো বেশি প্রয়োজন ছিল কমলেন্দু সান্যালের। আমরা এরকম অসংখ্য কমলেন্দু সান্যাল তৈরি করতে চাই, যারা এই আদর্শ স্থাপন করে আলোকিত করবেন ভবিষ্যৎ প্রজন্মের পথ। সমস্ত দিক থেকে, কি গণতান্ত্রিক মানুষ, কিংবা মানবিকতার দিক থেকে, কিংবা ধর্মনিরপেক্ষ যুদ্ধে তুলে ধরার ক্ষেত্রে, মানুষের প্রতি সহমর্মিতার দিক থেকে, শ্রেণী আন্দোলন গড়ার দিক থেকে তিনি সামনের সারিতে বরাবর। যখনই দেখা হতো সবাইকে, ছোট বড় সকলকে লাল সালাম দিতেন, দেখা হলে হেসে। আজকে লাল সালাম দিয়ে তাকে বিদায় দিয়ে আমরা তার স্মরণ অনুষ্ঠান করছি, সে আদর্শকে রক্ষা করার জন্য, সে আদর্শকে উজ্জীবিত করার জন্য। আজকে যে সংকট, যে গণতন্ত্র বিধ্বংসের কার্যকলাপ চলছে, যে সাম্প্রদায়িকতা বিষ বাষ্পে ভরিয়ে দিতে চাইছে গোটা দেশকে, গোটা দেশে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্র, গোটা সাধারণতন্ত্রে, গোটা সংবিধানে বদলে দিতে চাইছে, আগ্রাসী শক্তি। বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন লোক আত্মসমর্পণ করছে। দুর্ভাগ্যের বিষয়, যাদের কাছে আশা করা যায় না সেরকম মানুষও কিছু আত্মসমর্পণ করছেন। কিন্তু যারা সেই দ্বারা উঁচু করে বিপদের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে বলছেন আমরা আছি, তাদের আদর্শের সামনে হচ্ছে কমলেন্দু সান্যাল। তাদের আদর্শ মোটর সান্যাল, অমৃতেন্দু মুখার্জি, মাধবেন্দু মন্ত,
পরিমল বাগচি সহ, শাহাবুদ্দিন সহ, হিন্দু ভৌমিক সহ অসংখ্য নেতাজি তারা আছেন। এবং এই সময়ের মধ্যে যখন একটা আগ্রাসী ভূমিকা চলছে গোটা সাধারণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, গোটা রবীন্দ্রনাথ থেকে বিদ্যাসাগর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের যারা মহান ব্যক্তিত্ব, যাদের ঐতিহ্য অম্লান অক্ষুণ্ণ গোটা ভারতবর্ষের ইতিহাসে, গোটা ইতিহাসটা পাল্টে দেওয়ার চেষ্টা করছে, এদের কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে নানাভাবে। এর বিরুদ্ধে মানুষ কি যাচ্ছে না, সর্বত্র লড়াই করছে। এই লড়াইয়ের একটা নমুনা কৃষক আন্দোলন, যেখানে দাঁড়িয়ে লক্ষ লক্ষ কৃষক তার রাস্তায় পড়েছেন ঠান্ডার মধ্যে, যাদের জল কামান দিয়ে এই ঠান্ডার মধ্যে নামাতে পারেনি, টিয়ার গ্যাস দিয়ে পারেনি, জেল দিয়ে পারেনি, অত্যাচার করে পারেনি, হুমকি দিয়ে পারেনি, ভেতরে ভাঙা দেওয়ানোর চেষ্টা করে পারেনি, যেখানে দাঁড়িয়ে আদালত পর্যন্ত বিরূপ ভূমিকা নিয়েছে কৃষক আন্দোলনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছেন। এটা একটা দিশারি। এই দিশারি হচ্ছে এই আন্দোলনে কখনো বলেছে দেশদ্রোহী আন্দোলনকে, কখনো বলেছে এরা খালিস্তানি, কখনো বলেছে মাওবাদী, কখনো বলেছে এরা সন্ত্রাসবাদী, কখনো বলেছে নানা রকম আখ্যা দিয়ে ভাঙার চেষ্টা করেছে, পারেনি। বিকল্প এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে গোটা দেশের কৃষক একদিকে, আজ গোটা সাম্প্রদায়িক শক্তি যারা সরকারে আছে দিল্লিতে তারা একদিকে। এই আন্দোলন দেখিয়ে দিয়েছে যে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তফসিলি জাতি হোক, উপজাতি হোক, যে ভাষার হোক, যে রাজ্যের হোক, সবাই এক জায়গায় এসে দাঁড়িয়ে যে কৃষক আন্দোলন, এটাই দিশা, এটাই কমলেন্দু সান্যালের ছিল আকাঙ্ক্ষা, ইচ্ছা, এবং সেই পথেই যাচ্ছি। সেই জন্যে এই সময়ের মধ্যে যেখানে অনেক বিকারগ্রস্ততা বাড়ছে, উন্মত্ততা বাড়ছে, আর্থিক সংকট বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন এই বিপদের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে, যেখানে গোটা সাম্রাজ্যবাদী এবং পুঁজিবাদীরা চাইছে এই ধরনের আধা ফ্যাসিবাদী মৌলবাদী সন্ত্রাসবাদীর সাথে মাথা তুলে দাঁড়িয়ে গোটা গণতন্ত্রের ধ্বংস করুক, প্রতিবাদ আন্দোলনকে দমন করুক, সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঐতিহ্যকে রক্ষা করে আজকে মাথা তুলে দাঁড়াচ্ছেন। এটাই আমাদের রাস্তা দেখাচ্ছে কোন পথে আমাদের যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো রবীন্দ্রনাথের একটা কথা, ঘরে ঘরে মানুষ জন্মায়, ঘরে ঘরে মনুষ্যত্ব জন্মায়। যাদের মনুষ্যত্ব নেই, যারা মনুষ্যত্বের সিদ্ধাটা কেটে ফেলে দিয়েছে, তারাই ওই শক্তি অপশক্তির সঙ্গে যোগ দিচ্ছে। আর শরৎচন্দ্র বলেছিলেন, মানুষ মারা গেলে যতটা না দুঃখ হয়, মনুষ্যত্ব মারা গেলে কিছুতে সহ্য করতে পারি না, ঘৃণা করি। মনুষ্যত্ব যেন আমাদের সাহস, ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামে আমাদের যে ঐতিহ্য, কমরেড কমলেন্দু সান্যাল যারা সারা জীবন ধরে লড়াই করে গেছেন স্বাধীনোত্তর পূর্বে, তাদের সেই ঐতিহ্যের ধারাবাহিকতা পেয়ে আমরা লড়বই, জিতবই। তার জন্য সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি আজকে এক জায়গায় আসছে, আরও ক্রমশ জড়ো হচ্ছে। যত অপশক্তি তারা চেষ্টা করছে ভাঙবার, আমরা গড়ার জন্য লড়ছি। এবং পশ্চিমবঙ্গে এই ঐতিহ্য যেটা রয়েছে, এটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে, সমস্ত সুস্থ মূল্যবোধগুলোকে ধ্বংস করার পর একে একে চেষ্টা হচ্ছে। আমরা সেটা রক্ষা করার জন্য জান প্রাণ দিয়ে লড়তে চাই, যেভাবে জান প্রাণ দিয়ে লড়াই করে সারা জীবন কাটিয়েছেন কমরেড কমলেন্দু সান্যাল। কমরেড কমলেন্দু সান্যাল অমর। এখন বলবেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নদিয়া জেলা সভাপতি শ্রী অসীম সাহা মহাশয়। আজকে
আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যে মানুষটা আমাদের মধ্যে নেই, নদীয়া জেলার একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সামাজিক মানসিকতার, প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা দিয়ে গেছেন, সেই মানুষ কমলেন্দু সেননাথ মহাশয়ের মৃত্যুর কারণে তার স্মৃতিসভা, এই স্মৃতিসভার সভাপতি বন্ধুবর সভাপতি এবং সবথেকে বেশি আজকে এইখানটায় উপস্থিত আছেন গণতান্ত্রিক আন্দোলনের, এবং আমরা অত্যন্ত শ্রদ্ধা করি বিমানবাবুর মতো ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন কমিউনিস্ট পার্টির বিভিন্ন নেতৃত্ব, অন্য দলের নেতৃত্ব, এবং উপস্থিত আছেন আপনারা, আমার ভাই বোনেরা। কমলেন্দুবাবু জন্মেছিলেন 1939 সালের 17ই ডিসেম্বর, পয়লা পৌষ। তখন নদিয়া জেলা অবিভক্ত ছিল। নদিয়া জেলার অবিভক্ত মেহেরপুর গ্রামে, মেহেরপুর মহকুমায় উনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে দেশ বিভাগের ফলে এই নদিয়া জেলার বেতায় এখানে আসেন। তিনি প্রকৃতপক্ষে ছিলেন একজন শিক্ষক। বাংলা সাহিত্যে তিনি অনার্স নিয়ে পাশ করেছিলেন। পরবর্তীকালে এই তেহট্ট বিদ্যালয়ে শিক্ষকতা 1961 সালে শুরু করেছিলেন। সেইটাই শেষ কথা নয়, তিনি সারা জীবন ধরে একটা বিশ্বাসকে সামনে রেখে, সেই বিশ্বাসটা হচ্ছে সাম্যবাদ। সেই সাম্যবাদের বিশ্বাস নিয়ে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন লড়াই করেছে। কখনো আমরা দেখেছি 1971 সালে যখন বাংলাদেশে অভ্যুত্থান ঘটে, সেই সময় যে সমস্ত রিফিউজিরা ও দেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছিলেন, সেই সময় সে আন্দোলনে সে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কমলেন্দুবাবু। রাজনীতি যাই হোক না কেন, আমরা যে রাজনীতি করি না কেন, আমরা সম্মান করি সেই মানুষটাকে, যে মানুষটা গণতন্ত্রের জন্য লড়াই করে, যে মানুষটা মানুষের জন্য লড়াই করে, যে মানুষটা সামাজিক উন্নয়নের জন্য লড়াই করে, সেই মানুষকে আমরা সম্মান করি। কমলেন্দুবাবু সেই মানুষ। আমার বিশ্বাস যে কমলেন্দুবাবুকে আরও বেশি কাছে পেয়েছিলাম আমি, আজকে এই মুহূর্তে মনে পড়ছে, যখন 2016 সালে গত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমরা এবং জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট কোয়ালিশন করে আমরা লড়াই করেছিলাম। সেই সময় আমি কৃষ্ণনগর উত্তরে প্রার্থী ছিলাম। কমলেন্দুবাবু সেদিনকে এসেছিলেন এবং আমার হয়ে বিভিন্ন জায়গায় তিনি প্রচার করেছিলেন। এটা আমার বিরাট পাওনা জীবনে। আমরা জানি মানুষ জন্মালে মরবেন, এটা ধ্রুব সত্য কথা। মাইকেল মধুসূদন দত্ত বলে গেছেন, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নেই, হাইরে জীবন নদে, এই সত্য নরকুলে লোকে জানে নাহি বলে, মনের মন্দিরে সতা সেরে সর্বোচ্চ। মানুষের এই দেহ নশ্বর দেহ, মানুষের দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, কিন্তু মানুষ বেঁচে থাকবেন কিসের দ্বারা? তার কর্মের মধ্যে, তার কৃতকর্মের মধ্য দিয়ে। তাই তো আজকে এত মানুষ এসছেন সেই মানুষটাকে স্মরণ করার জন্য। সেই মানুষটা, যে মানুষটা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গী হয়েছিলেন, মানুষের শিক্ষা দেওয়ার জন্য যে প্রয়াস করেছিলেন, তাই মানুষ তাকে আর ভুলতে পারে না।
একটা কথা আমার বারবার মনে পড়ে, আমাকে এক বন্ধু বলেছিলেন যে মানুষ যখন জন্মায় বিধাতা তার পকেটে একটা রিটার্ন টিকিট দিয়ে দেয়, সে মানুষ ফিরবে, কারণ এই পৃথিবীটা তাদের পার্মানেন্ট রেসিডেন্স নয়, এখান থেকে সাময়িক জন্য, এই সাময়িক কালে থাকতে গেলে পারে যেটা দরকার সততা, ন্যায় এবং অন্যায় বিরুদ্ধে লড়াই করা, সেই মানসিকতা ছিলেন কমলেন্দুদার মধ্যে। শুধু সেইখানটাই না, শেষ কথা নয়, আমরা দেখেছি সাহিত্য জগতেও, সাংস্কৃতিক জগতেও তার দান অত্যন্ত বৃহৎ দান। বহু ছড়া লিখেছেন, বহু কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং ছাত্রছাত্রীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয় একজন শিক্ষক। আজকে তাই বলছি, তিনি আজকে নেই। আমার বিশেষ করে মনে পড়ছে কমলেন্দু বাবুর সঙ্গে আমার পরিচয় হয়েছিল অশোক ভট্টাচার্যের মাধ্যমে। ওনার কোনো, উনি প্রকৃতপক্ষে অকৃতদার ছিলেন, কিন্তু পৃথিবী বা মানুষকে মনে করেছিলেন তার আত্মীয়। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে রাজনীতির নামে একটা প্রহসন চলছে, একটা ব্যবসা চলছে, আর আত্মকেন্দ্রিক উন্নয়নের জন্য, আত্মকেন্দ্রিক স্বার্থান্বেষী মানুষরা আজকে রাজনীতি আঙিনায় ভিড় করেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি জাতের নামে, ধর্মের নামে, বর্ণের নামে একটা বিভাজনের প্রচেষ্টা চলছে। আজকে দেশকে যে জায়গায় আস্তে আস্তে উন্নয়ন হয়েছিল, সেই জায়গাটাকে বিক্রি করে দেওয়ার একটা প্রয়াস চলছে। সেইখানকে এই সমস্ত মানুষ, এই সমস্ত মানুষের কাছে শিক্ষা নেবার একটা প্রয়োজন রয়েছে। আগামী এই প্রজন্মের কাছে তার মূল্য অপরিসীম। আমরা মনে করি যে তিনি একটা জিনিস আমি বিশ্বাস করি, স্বামী বিবেকানন্দ বলতেন যে কোনো সব কিছুই ত্যাগ করা যায়, কিন্তু সত্যের জন্য কোনো কিছুই ত্যাগ করা যায় না। তাই সেই স্বামীজির কথাটা মাথায় রেখে আগেকার যারা যে সমস্ত রাজনীতিবিদরা জন্মেছিলেন, যারা দেশের কথা ভেবেছিলেন, নিজের স্বার্থের কথা ভাবেনি, নিজের পুত্র, নিজের পরিবারের কথা ভাবেনি, সেই মানুষগুলো আজকে হারিয়ে যাচ্ছে। তাই আমাদের নতুন প্রজন্মের কাছে অনুরোধ, আসুন না আমরা আবার নতুন করে কমলেন্দুর মতো মানুষকে আমরা নিজেদের মধ্যে জাগ্রত, তার ফেলে রাখা কাজগুলো সমাপ্তি করে তাকে তার আত্মার প্রতি শান্তি কামনা করি। আমি জানি তার বিদেহী আত্মা, নিঃস্বর দেহ আজকে বিলীন হয়ে গেছে। আমরা যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি, যারা গীতাতে বলেছেন যে আত্মা অবনীশ্বর, অনদি অনন্ত, আত্মাকে দগ্ধ করা যায় না, আত্মাকে ছেদন করা যায় না, তার আত্মা বিরাজ করছে। তাই শেষ কথা বলি, তার আত্মা চির শান্তি থাকুক, তার পরিবার প্রতি আমার সমবেদনা থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এখন বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর অন্যতম সদস্য, পশ্চিমবঙ্গ বামফ্রন্ট কমিটির চেয়ারম্যান কমরেড বিমান বসু। কংগ্রেস সভাপতি, মঞ্চে উপবিষ্ট কমরেড কমলেন্দু সান্যালের বৌদি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের, সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আজকে তেহট্টে এই দীনবন্ধু মঞ্চে
কমরেড কমলেন্দু সান্যালের স্মরণ সভায় উপস্থিত আমার মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুগণ, আমি শুরুতেই কমরেড কমলেন্দু সান্যালের তার অমর স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তার পরিবার পরিজন, তিনি নিজের পরিবার তৈরি করেননি, কিন্তু বৃহত্তর পরিবার পরিজন এবং তার সহকর্মী যারা এখন জীবিত, তাদের সবার প্রতি সহমর্মিতা সমবেদনা জ্ঞাপন করছি। এখন আমরা যারা কমিউনিস্ট, তারা কোনো নেতৃত্বে তাদের জীবনাবসানের পর যখন স্মরণসভা আয়োজন করি, তাকে আনুষ্ঠানিকতার জন্য আমরা করি না, আমরা আনুষ্ঠানিকতা রক্ষা করার জন্য করি না। আমরা কি সেই নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে যে পূজা করার দৃষ্টিভঙ্গিতে কথা বলি? না, আমরা তা করি না। আমরা একজন কমিউনিস্ট নেতা, তিনি মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের স্বার্থে যে অবদান রেখেছেন, সেই অবদান রাখার ক্ষেত্রে নানান চড়াই উতরাই পেরিয়ে যে ভূমিকা পালন করেছেন, তাকে স্মরণ করি তার ত্যাগ তিতিক্ষা এবং তার যে মানুষের ধর্ম, যেটা শুরুতেই কমরেড মৃদুল দে আপনাদের কাছে উল্লেখ করেছেন, তার মনুষ্যত্ব বোধ থেকে মানুষের জীবনের স্বার্থে যে কাজগুলো করেন, তাকে আমরা তুলে ধরি। আমরা গানের কলি, আমরা অনেকেই কথা বলতে যে ভাজি বা গানটা গাই, জীবনের জন্য, মানুষের জন্য, কথাটা এরকমই হওয়া উচিত। কিন্তু সব ক্ষেত্রে জীবনের জন্য থাকে? সব ক্ষেত্রে মানুষের জন্য থাকে? না, থাকে না। এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, যে পরিস্থিতি এখন চলছে, তাতে কিছু কথা এখানে আপনাদের সামনে কমরেড মৃদুল দে উল্লেখ করেছেন। তার বক্তব্যকে আমি সমর্থন করি, কাজেই তার সব কথা পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন নেই, আপনারা শুনেছেন। এখানে সব প্রস্তাব পেশ করা হয়েছে, তার কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা হয়েছে, সেটা সব প্রস্তাবের মধ্য দিয়ে এখানে ধীরে ধীরে পাঠ করেছেন, আপনারা সবাই শুনেছেন। আমি এসব প্রস্তাবকেও সমর্থন করি। কিন্তু আমি যে কথা বলতে চাই, আমাদের রাজ্যে যেসব জেলায় কমিউনিস্ট পার্টি গড়ে তোলার ক্ষেত্রে ভীষণ কষ্টের মধ্য দিয়ে চলতে হয়েছে, হয়তো অনেক জেলাতেই করতে হয়েছে, কিন্তু আমি যখন দাঁড়িয়েছি এখানে তেহট্টে নদিয়া জেলার এই দীনবন্ধু মঞ্চে, আমাকে স্মরণ করতেই হবে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছে। আর কমলেন্দুবাবু যাদের সাহচর্য পেয়েছিলেন, তারা এই জেলায় কমিউনিস্ট পার্টি গড়ে তোলার তারাই ছিলেন পথিকৃৎ। তাদের সাহচর্য পেয়ে নিজেকে গড়ে তোলার কাজে যুক্ত করতে পেরেছিলেন। হ্যাঁ, তিনি যখন প্রশাসনিক কাজে যুক্ত ছিলেন, তখন প্রশাসনিক কাজ দক্ষতার সঙ্গে পালন করেছেন এবং প্রশাসনিক কাজ পরিচালনা করার ক্ষেত্রে এ কথা আমার মনে হয় যে মানে বড় শত্রু বলতে পারবেন না যে তিনি অর্থ লুট করেছেন বা তিনি কাটমানি খেয়েছেন। কেন বলছি? এখন প্রশাসনিক কাজে যুক্ত যারা থাকেন, তারা হয় অর্থ তছরূপ করেন, আর না হলে
কাটমানি ভাগ নেন। ফলে ভালোটা সেটা চোখে ধরা পড়ে না, ধরা পড়ে এখন এত খারাপ কাজ হচ্ছে। ভালো 2-4-5 জন ভালো হয়তো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কাটমানির জন্য কাজ করেন, কিছু পেতে হবে তার জন্য কাজ করেন। কমরেড কমরুল সান্যাল তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন। কমরেড কমরুল সান্যাল শুনেছেন আপনারা, প্রস্তাবেও লেখা আছে, যখন বাংলাদেশ গড়ে ওঠার আগে ভাষার ভিত্তিতে ওপার বাংলায় দুর্জয় সংগ্রাম, রক্তাক্ত সংগ্রাম, সেই সংগ্রামে সময়তে ওপার বাংলা থেকে এপার বাংলায় যেসব জেলায় ব্যাপক মানুষ এসছেন তার মধ্যে নদিয়া অন্যতম, এবং তাদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, সেই কাজেও কমরেড কমরুল সান্যাল তিনি মানে যোদ্ধার ভূমিকা গ্রহণ করেছেন, সহায়তা তাদের পাশে দাঁড়িয়েছেন অন্য 5 জনকে সঙ্গে নিয়ে। এখন এই কমরুল সান্যাল তার অদ্ভুত যে রসবোধ ছিল, ব্যঙ্গ করতে জানতেন। যখন বিধানসভা ভবন ভাঙচুর করা হলো, তছনছ করা হলো, বিধানসভা ভবনে সেই পুরনো বার্মিস্টিক, সে মেহগনি গাছের যে সমস্ত কাঠ দিয়ে যেসব মানে বসার জায়গা, আসবাবপত্র হয়েছিল, লাইব্রেরির জন্য যেসব বুক শেলফ তৈরি হয়েছিল, সেগুলো ভাঙা হলো, তছনছ করা হলো। তাকে নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ছড়া লিখলেন, তারপর তো একটা বই করে ফেললেন। অর্থাৎ এই গুণটা কমরেড কি হলো কি বিদ্যুৎ চলে গেল? বিদ্যুৎ কি এরকম যায় নাকি? না, যায় না খুব একটা। হ্যাঁ? হ্যাঁ? বিদ্যুৎ চলে গেল, সারপ্লাস তো বিদ্যুৎ। বন্ধুগণ, কি এটা দেওয়া হয়নি? বন্ধুগণ, আমার মনে হয় কমলেন্দুবাবুর লেখনীর কথা বলতে যে যখন বিধানসভা ভবনের লণ্ডভণ্ড তছনছ করার কাহিনী ওনার কাব্যের মাধ্যমে তুলে ধরার কথা উল্লেখ করেছি, হয়তোবা আমার কথা শুনে সেলফোনের মাধ্যমে কোথাও জানিয়ে দেওয়া হয়েছে যে বন্ধ করে, তাই বন্ধ হয়ে গেল বিদ্যুৎ। হতে পারে পছন্দ হয়নি, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কমরেড কমরুল সান্যাল তিনি ছিলেন একজন প্রকৃত কমিউনিস্ট। এই প্রকৃত কমিউনিস্ট হয়ে গড়ে ওঠার প্রশ্নে
অনেকের শৈথিল্য থাকে, আর শৈথিল্য থাকলে কমিউনিস্ট পার্টি করে সবাই যে প্রকৃত কমিউনিস্ট হয়ে যান, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আর পার্টির সদস্য হলেই কমিউনিস্ট হয়ে যাবেন, এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া না, সেটা আমি মনে করি না। কিন্তু কমরেড কমলেন্দু সান্যাল একজন ব্যক্তি ছিলেন যিনি প্রকৃত কমিউনিস্ট হয়ে গড়ে ওঠার কর্মযজ্ঞে নিজেকে সবসময় যুক্ত রাখার চেষ্টা করতেন, এবং তার সেই কর্মকাণ্ড দেখে যাতে যারা নতুন প্রজন্ম যারা আসছেন কমিউনিস্ট কার্যকলাপে গণ আন্দোলনের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন, তারা যাতে নীতিনিষ্ঠভাবে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করেন, সেটা তার কাজের মধ্য দিয়ে একটা প্রচ্ছন্নভাবে মানুষের কাছে একটা ডাক এসে যেত। সেটা কতজন গ্রহণ করেছেন করেননি, এটা বিচারের বিষয়বস্তু না। বিচারের বিষয়বস্তু তিনি সত্যিকারের প্রকৃত কমিউনিস্ট হয়েছিলেন কিনা, প্রকৃত কমিউনিস্ট হওয়ার কর্মযজ্ঞে তিনি শেষ দিন পর্যন্ত নিজে যুক্ত ছিলেন। এখন কমরেড মাওসেতুং তিনি সাচ্চা কমিউনিস্ট প্রসঙ্গে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করলে যা দাঁড়ায় কমরেড কমলেন্দু সান্যালের মধ্যে, সেগুলো কিন্তু মানে তার বেশিরভাগটাই অবস্থান করত। তাই এখন যারা গণ আন্দোলনের কাজের সঙ্গে যুক্ত, যে কথা একটু আগে শুনেছেন আপনারা কমরেড মৃদুলের কাছে, যে আজকে সাধারণতন্ত্র ধ্বংস করার প্রচেষ্টা চলছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করার প্রশ্ন এসে হাজির হয়েছে। আজকে নতুন করে আবার, যেহেতু নির্বাচনী বছর, নতুন করে আবার মানুষের মধ্যে তাদের রুহ যুক্ত করার জন্য ওই সিএ এর কথা নিয়ে আসছেন, নাগরিকত্বের কথা নিয়ে আসছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সীমান্তবর্তী জেলাগুলোতে অনেক মানুষ আছেন যারা তাদের সব পুরনো নথিপত্র হয়তো নেই, এমনকি কলকাতায় বসবাস করেন মানুষও আছেন যাদের সমস্ত পুরনো নথিপত্র নেই। ধরুন আমার কথা যদি বলি আমার তো কোনো নথিপত্র কিছু নেই, কোনো কিচ্ছু নেই। এখন আমরা যারা এখানকার নাগরিক, ভারতের নাগরিক যাদের নাম আমাদের ভোটার লিস্টে আছে, আমাদের যাদের রেশন কার্ডের নাম আছে, আমরা তাহলে রেশন কার্ডটা হলো কী করে নাগরিক না হলে? ভোটার লিস্টে নামটা উঠলো কী করে নাগরিক না হলে? আবার দলিল দস্তাবেজ দিতে হবে কিসের জন্য? আমাদের আইডি কার্ড যাদের আছে, তো ওই তো দলিল, ওটাকে দলিল হিসাবে না মানলে চলবে না। আর বিশেষ করে এই নদিয়া জেলায়, যেহেতু ওপার বাংলা থেকে অনেক মানুষকে এখানে আসতে হয়েছে ঠাঁই নিতে, মানে 1 বছর 2 বছর 5 বছরে নয়, বছর বছর মানুষ এসছেন ওপার বাংলা থেকে দেশ ভাগের পর, বিশেষ করে 50 সালের পর আরও বেশি মানুষ এসছেন, তারপরও এসছেন 51 সালের পর মানুষ এসছেন। একটা বড় ছাক, মানে একদল মানুষ এসছেন 60-64 সালের পর, আবার এসছেন 70 সালের পর, 71 সালের পর। তো ডেড লাইন করে দেওয়া হলো 71, তাতে কী করে হবে? 73 সালে অনেকে এসছেন, 75-এও এসছেন, তাহলে কী হবে? মানুষকে মোহমুক্ত করার জন্য বিজেপির পক্ষ থেকে নানান কথা বলা হচ্ছে। আর বিজেপি গণ আন্দোলনের মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতির মেলবন্ধন ধ্বংস করবার জন্য
যে কাজগুলো করছে সেটা ভয়ঙ্কর। জাতের প্রশ্ন নিয়ে আসা হচ্ছে, ভাষার প্রশ্ন নিয়ে আসা হচ্ছে, ধর্মের প্রশ্ন নিয়ে আসা হচ্ছে, এবং মানুষের খাদ্যাভ্যাস, কি খাবে মানুষ, কি পোশাক পরবে, মানুষের ব্যক্তিগত অভিরুচি অনুযায়ী খাবে, পোশাক পরবে। এখন হ্যাঁ, আমি পুরাতন দিনের লোকের মতো এখনো ধুতি পাঞ্জাবি পরি। আমাকে কালকে যদি বলা হয় ধুতি পাঞ্জাবি পড়া চলবে না, আমি তো পারবো না, আমি জাস্ট পারবো না, কারণ এটাতেই আমি অভ্যস্ত। এই যে সব ভাগ ভাগ করার, এর সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে আবার কিছু কথা বলছে আজকে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা আবার কিছু কথা বলছে। তারা ভাগটাকে যাতে অব্যাহত রাখা, ভাগাভাগি করাটাকে অব্যাহত রাখা যায় তাকে সুনিশ্চিত করছে। আচ্ছা বলুন তো, আমাদের রাজ্যে রামনবমী অতীতে কখনো হতো না? তা তো না, হতো, এত বড় করে হতো না। যেমন ঝুলন যাত্রা, আমি তো বাচ্চা বয়সে দেখেছি ঝুলন যাত্রা। আমি অবশ্য কলকাতায় জন্মেছি, তবে কমলানন্দবাবুর সমসময়তে আমরা প্রায় পিঠাপিঠি। উনি 81 বছর বয়সে মারা গেলেন, আমার 81 বছর চলছে, একেবারে পিঠাপিঠি। এখন এখানে দাঁড়িয়ে এই কথা বলতে পারি যে 4 বছর আগে হঠাৎ বিজেপির পক্ষ থেকে তারা রামনবমী করার ঘোষণা করল। ঠিক তারপরেই তৃণমূল কংগ্রেস তারা শুরু করে দিল যে হনুমান জয়ন্তী করবে। হনুমান জয়ন্তী কিছু কিছু জায়গাতে বজরং দল করত, তা হনুমান জয়ন্তী কী করে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি হবে? বজরং দলের কর্মসূচি, বজরং বলি। তা শুরু হলো, শুরু হলো, এটা বললে পর হবে না। আমি আপনাদের কাছে কমরেড কমলেন্দু সান্যালের তার অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে যে কথা বলতেই হবে, কে বড় হিন্দু তা প্রতিষ্ঠা করার প্রতিযোগিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সবাই বলতে শুরু করলেন যে আমি ব্যানার্জি পরিবারের সন্তান, আমাকে হিন্দুত্ব শেখাবে বলে শুরু করে দিলেন, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। একটু আমরা করি, কে মানা করেছে করতে? কিন্তু প্রতিযোগিতা কিসের? অর্থাৎ কে বড় মুসলমান প্রতিযোগিতা করবে, কে বড় হিন্দু প্রতিষ্ঠা করার প্রতিযোগিতা করবে। তাহলে দেশের মানুষ তারা যারা একসঙ্গে, আমি তো এমন বাড়িতে গেছি যে বাড়িতে একসঙ্গে পেয়েছি যে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। আমি এমন বাড়িতে গেছি, এমন পাড়ায় থাকি যেখানে যেখানে হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে। তো এতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ধর্মের প্রশ্ন নিয়ে প্রতিযোগিতা হয় তাহলে কালক্রমে সংঘর্ষের রূপ নিতে পারে। এইটা একটু মানুষকে বোঝানো প্রয়োজন। কমলেন্দুবাবুর স্মরণসভায় দাঁড়িয়ে আমি আবেদন করব আপনাদের যে ধর্মস্থানে থাকুক। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করুন, তার রীতিনীতি মানুন। কিন্তু সমাজ জীবনে বৃহত্তর মনুষ্য সমাজে এই ধর্ম নিয়ে এসে মানুষের মধ্যে, নির্দিষ্ট কোনো ধর্ম নিয়ে এসে মানুষের মধ্যে বিরোধ বিভেদ তৈরি করার চেষ্টা করা আমার দেশের ঐক্য, সংহতি, সম্প্রীতি তাকে ধ্বংস করা। ফলে
আমরা যে কথা বলি, যে এখানে একটু আগে বলবার সময় জাতীয় কংগ্রেসের বক্তা বলতে যেয়ে বললেন যে ওনার সৌভাগ্য হয়েছিল ওনার হয়ে কমলবাবু নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন। আমাদের তো এই দুরবস্থা দেখে, রাজনীতির ক্ষেত্রে এই দুরবস্থা দেখে, যে দুরবস্থা হয়েছে মানুষ ঠিক করতে পারছে না। কি করবে ঠিক করতে হবে। কি করব ভেবে বসে থাকলে হবে না। তাই আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা বলতে চাইছি, যারাই তৃণমূল কংগ্রেস বিরোধী, যারাই বিজেপি বিরোধী, তাদের সবার এখন একসঙ্গে মিলিতভাবে দেশের ঐক্য, সংহতি, সম্প্রীতি, জাতীয় সংহতি রক্ষা করার যে মূল দায়িত্ব থাকা উচিত আমাদের, তাকে যারা ক্ষুণ্ণ করতে চায় তাদের জনগণ থেকে আরো বেশি বিচ্ছিন্ন করার কাজে আমাদের যুক্ত হতেই হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন করব, তেহট্টে যে শ্রমিক কৃষক লড়াই, যিনি যুব আন্দোলনের মধ্য দিয়ে বৃহত্তর রাজনৈতিক কার্যকলাপে যুক্ত হয়েছেন, কমরেড কমলেন্দু সান্যাল, তিনি নানান কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি পেশায় শিক্ষক হলেও শিক্ষকতার কাজে যুক্ত থেকেও সমাজবদ্ধ জীব হিসাবে সব অংশের মানুষের, বিশেষ করে নিচের থাকের মানুষের স্বার্থে তার কার্যকলাপ পরিচালনা করেছেন। তার থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। আমাদের জীবনে, আমাদের উদ্যোগে, সমাজ জীবনে তাকে রূপায়িত করার লক্ষ্যে পথ চলার চেষ্টা করি। সেইটা করাই হবে কমরেড কমলেন্দু সান্যালের স্মৃতির প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা প্রদর্শন করা। অনেকে বলেন কমরেড কমলেন্দু সান্যাল অমর রহে, কমরেড কমলেন্দু সান্যাল তোমাকে ভুলছি না, ভুলবো না। এটার মধ্য দিয়ে কমলেন্দু সান্যাল অমরও হবেন না, আর তাকে চিরকাল মানুষ মনে রাখবে না যদি তার শিক্ষা, তার কার্যকলাপ, তার থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে বর্তমান সময়ে সমাজ জীবনে প্রয়োগ করার লক্ষ্যে কৃষক, ক্ষেতমজুর, তাদের আমরা সংগঠিত করা, তাদের মধ্যে সাধারণভাবে মিলমিশ আছে পেশাগতভাবে, কিন্তু রাজনৈতিক দিক থেকে তাদের যে মিলমিশ, তাকে প্রতিষ্ঠা করা, সব অংশের শ্রমজীবী মানুষ তাদের সংগঠিত করার কাজে একই দৃষ্টিভঙ্গিতে চলা, এর মধ্য দিয়েই আমরা কমলেন্দু সান্যালকে, তাকে মানে না ভোলার কাজটাকে সহজে এগিয়ে নিতে পারবে। আরেকটি কথা উল্লেখ করতে চাই, এটা যদিও কমরেড বিরুল উল্লেখ করেছেন, তা হচ্ছে দিল্লিতে যে লড়াইটা হচ্ছে, স্বাধীন ভারতে এরকম লড়াই কখনো হয়নি। দিল্লির লড়াইটাকে ভাঙবার জন্য কত রকম প্রচেষ্টা হয়েছে, ভাঙার জন্য নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, সব শুনেছেন। কিন্তু তাকে ভাঙার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকদেরও ব্যবহার করতে চাইল নির্লজ্জ কেন্দ্রের RSS এর নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকার। যাদের কমিটি মেম্বার করা হলো, তারা কমিটি মেম্বারশিপ থেকে পদত্যাগ করল। বুঝে নিতে হবে, তারা তো বেশি কিছু চাইছে না। তারা বলছে বড় বড় পুঁজিপতি, কর্পোরেট, আম্বানি, আদানি, তাদের হাতে কৃষকদের ভাগ্যকে সঁপে দেওয়া যাবে না। আর তাই 3টি কৃষক বিরোধী আইন, কৃষি বিরোধী আইন তাকে প্রত্যাহার করতে হবে।
একটাই কথাই বলছে, বারে বারে এক কথাই বলছে। তাদের কি ক্ষতি আছে? দেশের কৃষকের স্বার্থে কাজটা করতে ক্ষতি কি আছে? অনেকে অবশ্য উপলব্ধি করতে পারেন না। দিল্লি, হরিয়ানা বা উত্তরপ্রদেশ, রাজস্থান, উত্তর ভারতে যে জমির বন্দোবস্ত, আমাদের পশ্চিমবাংলার জমির বন্দোবস্ত এক এবং অভিন্ন না। আমাদের 1793 সালে 1793-তে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, ফলে তার ভিত্তিতে যে রায়তি জমি এবং তৎপরবর্তীকালে যে যারা সিলিংয়ের বাইরে জমি ভোগ দখল করছিলেন, তাদের জমি কেড়ে নেওয়া সরকারের পক্ষ থেকে এবং ভূমি চাষির মধ্যে বিলি বন্টন করে দেওয়া, তার ফলে আমাদের রাজ্যের এই জমির ব্যবস্থাটা অনেক খণ্ড খণ্ড হয়েছে। যারা গবেষক তারা বলেন fragmentation of land in West Bengal never seen in other parts of the country. আমাদের খণ্ড খণ্ড জমির মালিকের সংখ্যা বেশি, ফলে একই রকম ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। আবার এটাও ঘটনা নয় যে দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য জেলায় জেলায় বাংলার, পশ্চিম বাংলার কৃষক সমাজ, ক্ষেতমজুর কৃষক তারা সহমর্মিতা প্রকাশ করছেন না, শ্রমিক তারা সহমর্মিতা প্রকাশ করছেন না, করছেন কর্মসূচি নিচ্ছেন, এখনো চলছে সে সব কর্মসূচি জেলায় জেলায়। আরও অনেকগুলো কর্মসূচি আছে, সেই কর্মসূচির তার তালিকা এখানে উল্লেখ করার জন্য আমি দাঁড়াইনি। আমি যে কথা বলতে চাইছি, দেশের সব অংশের মানুষই, পশ্চিমবঙ্গ সহ, তারা দিল্লির এই কৃষক আন্দোলন তাকে সমর্থন করছেন, সহযোগিতা করছেন, তার প্রতি পৃষ্ঠপোষকতা করছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে মানে কি বলবো, দুর্জনের ছলের কোনো মানে খামতি থাকবে না। নদিয়া জেলায় মানুষের যে গঠন, সমাজের যে গঠন, সেই সামাজিক গঠন অনুযায়ী নদিয়া জেলায় অরিজিনাল নদিয়াতে বসবাসকারী মানুষ আর ওপার বাংলা থেকে আসা মানুষ, তার মধ্যে একটা মিলমিশ আছে, কিন্তু সংখ্যার দিক থেকে ব্যাপক অংশের মানুষ ওখান থেকে এসছেন উদ্বাস্তু হয়ে। তারপর তারা সুস্থ জীবন তৈরি করার লড়াই সংগ্রামে সফল হয়ে এখন তারা এগিয়ে চলেছেন। এই নদিয়া জেলায় যে কমিউনিস্ট আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন, অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে সংগ্রাম, তার অনেক ইতিহাস আছে। এই নদিয়া জেলায় অতীতে খাদ্য আন্দোলনের সময় ইতিহাস সারা রাজ্যের কাছে, সারা দেশের কাছে ইতিহাস তৈরি করেছিল। ওই আপনার যখন উত্তর 24 পরগনার স্বরূপনগরে যখন সেই 16 বছরের ছেলে নুরুল ইসলাম খুন হয়, তখন তারপরে যে ধর্মঘট হয়, ছাত্র ধর্মঘট, যে সমাবেশ হয় কৃষ্ণনগরে, আনন্দ হয়, যেভাবে বোতামটা খুলে দিয়ে বলে বীর পুঙ্গব কত কুড়ি আছে মারো, খুন হয়, আনন্দ হয়। তখন বিবেকানন্দ মুখার্জিকে লিখতে হয়েছিল যে শান্তিপুর ডুবন্ত, কৃষ্ণনগর ডুবুডুবু ইত্যাদি ইত্যাদি। আন্দোলনের নতুন ইতিহাস তৈরি করেছিল নদিয়া জেলা। এই নদিয়া জেলা আগামী দিনে নতুন উদাহরণ তৈরি করবে এই প্রত্যাশায় কমরেড কমলেন্দু সান্যালরা যেভাবে পার্টির স্বার্থে কাজ করেছেন,
তাকে স্মরণে রেখে যেভাবে সমাজের স্বার্থে কাজ করেছেন, যেভাবে গণতন্ত্র রক্ষার স্বার্থে কাজ করেছেন, তাকে স্মরণে রেখে নতুন ইতিহাস তৈরি করার লক্ষ্যে পথ চলবেন চাইব, আবেদন করব। কমরেড কমলেন্দু সান্যালের স্বল্প রোগ ভোগের পর বয়সজনিত কারণে চলে যাওয়া, যা আমাদের অনেককেই হয়তো চলে যেতে হবে, এটা আমাদের অনেকে, মানে আমি আমাকে ধরে বলছি, চলে যেতে হবে, কিন্তু তথাপি তার যে গুণাবলী, যে সমাজের স্বার্থে কার্যক্রম, তার থেকে শিক্ষা নিয়ে সমাজ পরিবর্তনের লড়াইতে আমাদের শত্রুকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কাজে, সেই শত্রু বিজেপি হোক, সেই শত্রু তৃণমূল হোক, সেই শত্রু ভেদধারী কোনো রাজনীতির কথা বলে এসে মানুষের সামনে মানুষকে প্রতারিত করার কর্মসূচি নিয়ে হোক, তাদেরকে জনবিচ্ছিন্ন করার দায়িত্ব এই তেহট্টে এখানে দীনবন্ধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে চাই। আমাদের যারাই মঞ্চে হলঘরের মধ্যে আছি তাদের গ্রহণ করতে অনুরোধ জানিয়ে পুনরায় কমরেড কমলেন্দু সান্যালের অম্লান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। কমরেড কমলেন্দু সান্যাল, লাল সালাম। কমরেড কমলেন্দু সান্যাল, লাল সালাম, লাল সালাম। ধন্যবাদ। কমরেড এবং বন্ধুগণ, আমরা সবার শুরুতে আমাদের পার্টি জেলা কমিটির পক্ষ থেকে কমরেড কমলেন্দু সান্যাল স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করেছি। আমরা এটা মনে করি না কমলেন্দু সান্যালের জীবনের যা ব্যাপ্তি এবং মানুষের মধ্যে তার যা গভীরতা, তার সমস্ত অনুভূতি আমরা এই 2 পাতার মধ্যে তুলে আনতে পেরেছি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, বহু মানুষ আছেন, তার প্রত্যক্ষ সান্নিধ্য পেয়েছেন, তাকে বুঝেছেন, সেই অনুভূতিও আপনাদের আছে। কিন্তু একটা স্মরণ সভার পরিসরে সমস্ত অনুভূতিকে আমরা ব্যক্ত করতে পারি না। আমাদের পার্টির নেতৃবৃন্দ কমরেড মৃদুল দে এবং কমরেড বিমান বসু এই সময়ে আমাদের রাজনৈতিক পরিস্থিতি এবং কমরেড কমলেন্দু সান্যালের দেখানো পথে সামনের লড়াইকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাব সেই সম্পর্কে দিক নির্দেশ করেছেন। আমাদের তা আত্মস্থ করতে হবে, আমাদের তা গ্রহণ করতে হবে, আমাদের তা প্রয়োগ করতে হবে। কমরেড কমলেন্দু সান্যাল যে মতাদর্শের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলেছিলেন, সেই মতাদর্শের প্রভাব শুধু তার নিজস্ব রাজনৈতিক পরিধির মধ্যে তিনি সীমাবদ্ধ রাখেননি। ব্যাপক অংশের মানুষের মধ্যে দলমত নির্বিশেষে তার মতাদর্শের প্রভাব, তার ব্যক্তি জীবনের প্রভাব, তার ব্যক্তিগত জীবনের যে নিজস্বতা, একটা ব্যতিক্রমী চরিত্র তার প্রভাব ফেলেছে। আমরা দেখেছি 27শে ডিসেম্বর যখন আমরা তার মরদেহ নিয়ে বেতায় আসি, তেহট্টে আসি, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ হাজারে হাজারে তারা সমবেত হয়েছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এরকম একজন মানুষ, একটি মতাদর্শ, তাকে ঘিরে একটি রাজনৈতিক দল, সেখানে নিঃস্বার্থভাবে কাজ করা এবং সেই মতাদর্শ এবং রাজনৈতিক দলের প্রভাব দলকে অতিক্রম করে অন্যান্য অংশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি ব্যতিক্রমী মানুষ হিসেবেই ছিলেন। আমরা নদিয়া জেলার বর্তমানে যারা যে প্রজন্ম আমরা এই মুহূর্তে রাজনৈতিক কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব, আমরা সেই ঐতিহ্যকেই বহন করছি। সেই আত্মস্থ করে তা উপলব্ধির মধ্যে রেখে আগামী দিনে আমাদের অগ্রসর হতে হবে। আমরা সবার শেষ পর্বে এসেছি। কমরেড মৃদুল দে একটা ছোট্ট তথ্য এবং একটা ঘোষণা করবেন, তারপরে
আন্তর্জাতিক সঙ্গীত এখানে গাওয়া হবে। আন্তর্জাতিক সঙ্গীতের সময় সবাই উঠে দাঁড়াবেন। আন্তর্জাতিক সঙ্গীত শেষ হওয়ার পর আজকের এই সভার কাজ আমরা শেষ করব। এখন কমরেড মৃদুল দে একটি ছোট্ট ঘোষণা করছে। আমরা এই যে হলে অনুষ্ঠান করছি কমরেড কমলেন্দু সান্যালের স্মরণে, এই দীনবন্ধু মিত্র মঞ্চ, এই নামটা কমরেড কমলেন্দু সান্যালের দেওয়া, তিনি নামকরণ করেছিলেন। এবং আজকের দিকে এটা আরো বেশি প্রাসঙ্গিক যে দীনবন্ধু মিত্র তৎকালীন সময়ে একটা ইতিহাস তৈরি করেছেন কৃষক আন্দোলনের ক্ষেত্রে। আজকের কৃষক আন্দোলন যে ঐতিহাসিক কৃষক আন্দোলন, সেখান থেকেও শিক্ষা নিচ্ছে। ফলে এই তথ্য এবং ঘোষণাটা আপনাদের কাছে রাখলাম যে দীনবন্ধু মিত্র মঞ্চ কমরেড কমলের সামনে দেওয়া নাম, এটা আজকের যুগে আরও প্রাসঙ্গিক। যতদিন কৃষক আন্দোলন চলবে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে দীনবন্ধু মিত্র এবং অতীতের বাংলা কৃষক আন্দোলন। ধন্যবাদ। এখন আন্তর্জাতিক সঙ্গীত পরিবেশিত হবে। আমি সকলকে বলবো উঠে দাঁড়িয়ে গলা মেলাবেন। সবাই মিলে আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা কমরেড কমলেন্দু সান্যালকে এই স্মরণ সভা আমরা অন্তিম পর্বে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস। শ্রমিক দিয়াছে আজি সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস। শ্রমিক দিয়াছে আজি সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস। সনাতন জীর্ণ কুয়াচার চূর্ণ করি জাগো জনগণ। ঘুচাও এ দৈন হাহাকার, জীবন মরণ করিব। শেষ যুদ্ধ শুরু আজ কমরে, এ সমর আমি একসাথ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত। শেষ যুদ্ধ শুরু আজ কমরে, এ সমর আমি একসাথ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত। শেষ যুদ্ধ শুরু আজ কমরে, এ সমর আমি একসাথ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত। ইন্টারন্যাশনাল মিলাবে মানব প্রাণ। ইন্টারন্যাশনাল মিলাবে মানব প্রাণ।
আজকের স্মরণ সভার কাজ এখানে শেষ ঘোষণা করলাম।